আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা জামাত ইসলামী সিরিজের শেষ পর্বে চলে আসছি। আজকে আমরা দেখব যে 1970 সাল মানে গোল টেবিল বৈঠক পর্যন্ত তো গত পর্বে আমরা দেখছি। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে পশ্চিম পাকিস্তানের আমির মৌলানা মওদুদি এবং পূর্ব পাকিস্তানের যে আমির ছিল তখন অধ্যাপক গোলাম আজম, ওনাদের সাথে কী কথোপকথন হয় সেগুলো জানছি। এইবার আমরা তারপরের ইতিহাসটা জানবো। হ্যাঁ, যে এই জামাত ইসলামের সম্পর্কে যে মূল দোষটা আসে সেটা হচ্ছে যে 1971 সালের যে মহান মুক্তিযোদ্ধা, সেই মুক্তিযোদ্ধার সময় এই জামাত ইসলাম দলের ভূমিকাটা আসলে কী ছিল। হ্যাঁ, এবং তার যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘ, পরবর্তীতে ইসলামী ছাত্র শিবির, এই ইসলামী ছাত্র শিবিরের 1971 সালের যে ভূমিকা সেটা নিয়েও অনেক বিতর্কিত আছে। সেটা সম্পর্কে আজকে জানতে পারবো। তো আজকের শেষ পর্বটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আপনারা এই পর্বটা মনোযোগ দিয়ে দেখবেন। হ্যাঁ, ওকে, তো শুরু করি। ওকে, তো জামাত ইসলামী সহযোগী ছাত্র সংগঠন ছিল হচ্ছে ইসলামী ছাত্র সংঘ। আওয়ামী লীগের সহযোগী ছাত্র সংগঠন ছিল পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ, পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, এবং কমিউনিস্ট পার্টি ও ন্যাপের সহযোগী ছাত্র সংগঠন ছিল পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন। হ্যাঁ, এই তিনটা ছাত্র সংগঠনই কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে অনেক প্রভাব ছিল। তো 1969 সালের 12ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটা আলোচনা সভা হয়। এই সভায় ইসলামী ছাত্র সংঘের কর্মীরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগান দিয়ে দিয়ে এই সভাটা পণ্ড করে দেয়। তো সভা শেষ করার পরে ইসলামী ছাত্র সংঘের নেতা মালেক এবং তার সহকর্মী মোহাম্মদ ইদ্রিস আলী রেসকোর্স ময়দানের ভেতর দিয়ে যাচ্ছে। তো সেখানে ছাত্র লীগ এবং ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা কিন্তু আগে থেকেই ছিল। তো এই যে টিএসসির যে ঘটনা, এই ঘটনার রেশ কিন্তু রেসকোর্স ময়দানেও পড়ে এবং তাদের মধ্যে একটা হাতাহাতি মারামারি সৃষ্টি হয় এবং শেষে যে দেখা যায় যে আব্দুল মালিক এবং ইদ্রিস আলী আহত হন এবং তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং হাসপাতালে আব্দুল মালিকের জখম বেশি হয়, উনি কিন্তু হাসপাতালেতেই মারা যান। হ্যাঁ, তো এই যে হত্যাকাণ্ড, এই ধরনের হত্যাকাণ্ড কিন্তু তখন ঢাকায় ছিল খুবই বিরল। হ্যাঁ, সচরাচর ইউনিভার্সিটিগুলোতে এরকম হত্যাকাণ্ড ছিল না। তো 1970 সালের 1 জানুয়ারি প্রকাশ্য রাজনীতি কর্মকাণ্ডের উপর থেকে বিধিনিষেধ উঠে যায়। হ্যাঁ, মানে সামরিক শাসন শেষ হয়ে যায়। তো দলগুলো জনসভা করা শুরু করে এবং জনসভা উদ্যোগ নেয়। তো জনসভা হয় সাধারণত রবিবার, যেহেতু রবিবার ছুটির দিন, তো সবাই খেয়ে দিয়ে জনসভাগুলোতে অ্যাটেন্ড করে এবং স্লোগান দেয়। হ্যাঁ, তো 4 জানুয়ারি জনসভা হয় জাতীয় লীগের। হ্যাঁ, 4 জানুয়ারি 1970 সাল, দিনটা ছিল রবিবার। তো পরের রবিবার মানে 11 জানুয়ারি জনসভা ছিল হচ্ছে আওয়ামী লীগের এবং জনসভায় সেদিন প্রকাশ্যে স্লোগান ওঠে জয় বাংলা। এই যে 1970 সালের 11 জানুয়ারি যে জনসভাতে হয়, এই জনসভায় কিন্তু সর্বপ্রথম জয় বাংলা স্লোগানটা ওঠে, প্রকাশ্যে হয়। তারপরের রোববার হচ্ছে 18 জানুয়ারি। হ্যাঁ, তো পল্টনে হবে হচ্ছে জামাত ইসলামের জনসভা। জামাতের আমির মওদুদি যে উনি কিন্তু 17 জানুয়ারি লাহোর থেকে ঢাকাতে আসেন জনসভাতে অ্যাটেন্ড করার জন্য। তো জনসভা কি শুরু হতে না হতেই আক্রমণ শুরু করে কিছুক্ষণের মধ্যে হয়ে উঠলো পল্টন একটা রণক্ষেত্রে পরিণত হলো, কিন্তু জনসভাটা পণ্ড হয়ে যায়। হ্যাঁ, তো জনসভায় কিন্তু টোটাল মারা যায় 2 জন, পুলিশ ছিল নিরপেক্ষ। হ্যাঁ, কারণ হচ্ছে যে আইয়ুব খানের প্রশাসন কিন্তু এমনিতেই জামাত ইসলামের উপরে অনেক বেশি ক্ষিপ্ত ছিল, সো প্রশাসন আসলে কোনো হস্তক্ষেপ করেনি, নীরবে দাঁড়িয়েছিল। তো এই ঘটনা একটা বর্ণনা গোলাম আজম দেন। তিনি তখন মঞ্চে ছিলেন। বক্তব্যের মধ্যে তিনি শেখ মুজিবকে বলেন, শেখ মুজিব এর মনে রাখা উচিত, ফ্যাসিবাদ হামলা করে অন্য দলের সভা মিটিং পণ্ড করার শিক্ষা যাদেরকে দিচ্ছেন তাদের দ্বারা ক্ষমতা দখল করা সম্ভব, কিন্তু ক্ষমতায় গিয়ে এদেরকে সামলাতে পারবেন না। হ্যাঁ, তো পূর্ব পাকিস্তানের জাতীয় পরিষদের আসন ছিল হচ্ছে 162। হ্যাঁ, কারণ তখন জাতীয় পরিষদ হচ্ছে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে। তো পূর্ব পাকিস্তানের সিট ছিল হচ্ছে 162টি। তো আওয়ামী লীগ একমাত্র দল যারা পূর্ব পাকিস্তানের সব আসনে প্রার্থী দেয়। তো নির্বাচনে আওয়ামী লীগ 160টি আসনে জয় পায়। মানে এই জয় থেকেই বোঝা যাচ্ছে যে আসলে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান চিন্তা ভাবনা ধারা সম্পূর্ণ আলাদা। কারণ এই পূর্ব পাকিস্তান থেকে কিন্তু পাকিস্তান একটা সিটও পায়নি, মানে পশ্চিম পাকিস্তান একটা সিটও পায়নি। তো নির্বাচনে আওয়ামী লীগ একাই 160টি আসন পায়। জামাত পূর্ব পাকিস্তানে কিন্তু কোনো আসনই পায়নি, তারা পশ্চিম পাকিস্তানে 3টে আসন পায়। তো 70-এর জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে মোট ভোট পেয়েছিল 75.11%, আর 6.7% ভোট পেয়ে জামাত ছিল দ্বিতীয় আসনে। তো জামাত কিন্তু দ্বিতীয় আসনে ছিল। তো 70-এর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় ধারণা হওয়া স্বাভাবিক যে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানেই শুধু সরকার গঠন করবে না, আওয়ামী লীগ মানে একদম জাতীয় পর্যায়ে সরকার গঠন করবে, মানে কেন্দ্রীয় সরকার গঠন করবে। তো আওয়ামী লীগের জাতীয়
মানে আওয়ামী লীগ দলের যে 6 দফা কর্মসূচি, সেই 6 দফা কর্মসূচির ভিত্তিতে কিন্তু আঞ্চলিক স্বায়ত্তশাসনের রূপরেখা দিয়েছিল। এই ভিত্তিতেই পাকিস্তানের সংবিধান তৈরি করতে চেয়েছিল। এতে বাদ সাজে প্রথম বিরোধী দল পাকিস্তান পিপুলস পার্টি, মানে পিপিপি। তো আমরা তো গোলটেবিল বৈঠকে দেখছি যে আওয়ামী লীগ পক্ষ থেকে 6 দফা স্বায়ত্তশাসনের দাবি করে, কিন্তু তখন সেই গোলসভাতে কেউ সেটা মেনে নেয় না। কিন্তু তারপরে যেটা হয় যে গোলটেবিল বৈঠক ব্যর্থ হয়, তারপরে নির্বাচন হয়। নির্বাচনে আওয়ামী লীগের যে ব্যাপক জয় এবং জনপ্রিয়তা, তো এখান থেকে খুব সহজেই কিন্তু বোঝা যায় যে তারা কেন্দ্রীয় সরকার গঠন করবে। কিন্তু এই যে দলীয় যে 6 দফা কর্মসূচির ভিত্তিতে স্বায়ত্তশাসন, এইটা পাকিস্তানের বিরোধী দল কিন্তু মেনে নেয় না। তো তখন বিরোধী দল ছিল পিপুলস পার্টি, পাকিস্তান পিপুলস পার্টি। তো সংবিধান তৈরির প্রশ্নে অচল অবস্থা দেখা দেয়। 1971 সালের 3 মার্চ ঢাকায় যে অনুষ্ঠিত জাতীয় পরিষদের অধিবেশন, সেটা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। এর প্রতিবাদে পূর্ব পাকিস্তানের মানুষ কিন্তু রাস্তায় নেমে আন্দোলন শুরু করে। 1 মার্চ থেকেই শুরু হয় অসহযোগ আন্দোলন। হ্যাঁ, এই অসহযোগ আন্দোলনেরই কিন্তু ফলে 25 মার্চ পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় অপারেশন সার্চ লাইট শুরু করে। হ্যাঁ, এই সার্চ লাইট শুরু করার পরেই, মানে 25 মার্চের পর থেকেই কিন্তু বাংলাদেশের সশস্ত্র যে স্বাধীনতা যুদ্ধ সেটা শুরু করে, সেটাই মুক্তিযুদ্ধ নামে পরিচিত। তো 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি সশস্ত্র বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে শেষ হয় এক রক্তাক্ত অধ্যায়। স্বাধীন দেশ হিসাবে জন্ম নেয় বাংলাদেশের। তো 1971 সালে জামাত ইসলামের একটি ব্যাখ্যা আছে, কারণ 1971 সালে জামাত ইসলামী কিন্তু এই যে পাকিস্তান বিভক্তি এবং বাংলাদেশের স্বাধীনতার সমর্থন ছিল না, হ্যাঁ, বিরোধিতা করেছিল। তো 1971 নিয়ে জামাত ইসলামীর একটি ব্যাখ্যা আছে। তো ব্যাখ্যাটি করেছেন হচ্ছে পূর্ব পাকিস্তানের আমির অধ্যাপক গোলাম আজম। 1971 সালের নির্বাচনে পাকিস্তান জাতীয় সংসদে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ 162টি আসনের 160টি আসনেই আওয়ামী লীগ বিজয়ী হয়েছে। আওয়ামী লীগ পশ্চিম পাকিস্তান একটি আসনও পায়নি। হ্যাঁ, পশ্চিম পাকিস্তানে মিস্টার ভুট্টো পিপুলস পার্টি সংসদে 80% আসন পেলেও পূর্ব পাকিস্তানে একটি আসনও পায়নি। রাজনৈতিক বিচারে এই নির্বাচনের মাধ্যমেই পাকিস্তান বিভক্তি হয়ে গেছে। ইয়াহিয়া ভুট্টো ষড়যন্ত্র করে ব্যালটের সিদ্ধান্তকে বুলেটের জোরে দাবিয়ে রাখার কারণেই পূর্ব পাকিস্তান স্বাভাবিক প্রক্রিয়ায় পৃথক হতে পারেনি। মুক্তিযুদ্ধের প্রয়োজন হয়েছে। নির্বাচনের পর শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হলে ধীরে ধীরে সাংবিধানিক পন্থায় পাকিস্তান বিভক্তি হয়ে যেত। মুসলিম জাতীয়তার আদর্শেই পাকিস্তানের ভিত্তি। আওয়ামী মুসলিম লীগ মুসলিম জাতীয়তা পরিত্যাগ করে দলের নাম থেকে মুসলিম শব্দ বাদ দেয়। মুসলিম জাতীয়তার বদলে বাঙালি জাতীয়তাকে আদর্শ হিসাবে গ্রহণ করে। আওয়ামী লীগ নিখিল পাকিস্তান ভিত্তিক রাজনীতি করার অযোগ্য হয়ে যায়। তাই তাদের রাজনীতি পশ্চিম পাকিস্তানে অচল হয়ে যায়। শেখ মুজিব সশস্ত্র মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করতে চাননি। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে যথাসময়ে বাংলাদেশকে বিচ্ছিন্ন করতে চেয়েছিলেন বলে আমি নিশ্চিতভাবে জানার সুযোগ পেয়েছি। তিনি মুক্তিযুদ্ধ করতে চাইলে সবার সাথে ভারতে পালিয়ে যেতেন, নিজের ইচ্ছায় পাকিস্তানে বন্দী হতে রাজি হতেন না। 1970 সালের নির্বাচনেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি। জনগণের নির্বাচিত প্রতিনিধিরা ভারতে আশ্রয় না নিলে, তারা সেখানে প্রবাসী বাংলাদেশ সরকার কায়েম না করলে এবং লাখ লাখ হিন্দু বাংলাদেশ থেকে গিয়ে শরণার্থী না হলে ভারত সরকার স্বাধীন বাংলাদেশ আন্দোলনের পক্ষে সামরিক হস্তক্ষেপ নিত না। তাই মুক্তিযোদ্ধা ও ভারতের ভূমিকার ভিত্তি হলো নির্বাচনে আওয়ামী লীগের একচেটিয়া বিজয়। বাংলাদেশের জনগণের উপর মুক্তিযুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। 1 নম্বর আসামি মিস্টার জুলফিকার আলী ভুট্টো, 2 নম্বর আসামি জেনারেল ইয়াহিয়া খান। শেখ মুজিবের নেতৃত্বে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার কায়েম হলে নির্বাচনের ফলাফল অনুযায়ী মিস্টার ভুট্টো পার্লামেন্টে বিরোধী দলের নেতার দায়িত্ব পেতেন। এক দেশে টু মেজরিটি পার্টি নামে আজব তত্ত্ব পেশ করে তিনি ক্ষমতার অংশীদার হওয়ার দাবি জানান। ঢাকায় ইয়াহিয়া মুজিব সংলাপের সময়ও ভুট্টোকে হাজির করা হয়। নির্বাচনের ফলাফলের ভিত্তিতে সংলাপে সিদ্ধান্ত নিতে প্রেসিডেন্ট ইয়াহিয়া ব্যর্থ হন। ভুট্টোর অন্যায় দাবি পক্ষে তিনি ষড়যন্ত্র করে ব্যালটের সিদ্ধান্তের বিরুদ্ধে বুলেট ব্যবহার করার ফয়সালা করে বাংলাদেশকে মুক্তিযুদ্ধ করতে বাধ্য করেন এবং ভারতকে হস্তক্ষেপ করার মহা সুযোগ সৃষ্টি করে দেন। তো এটাই ছিল 1971 সালে জামাত ইসলামীর একটি ব্যাখ্যা। আর তারপরে যেটা হয় যে পাকিস্তানের অখণ্ডতা ও সংহতি বজায় রাখার জন্য সামরিক কর্তৃপক্ষের সঙ্গে জনগণের যোগাযোগ রাখার জন্য 16 এপ্রিল সরকারের উদ্যোগে পূর্ব পাকিস্তান কেন্দ্রীয় শান্তি কমিটি তৈরি করা হয়। এটাই সেই শান্তি কমিটি। হ্যাঁ,
তো প্রতিটি জেলায়, থানায় ও ইউনিয়নে শান্তি কমিটি গঠনের ধুম পড়ে যায়। প্রত্যেকটা জেলা, ইউনিয়ন, পাড়া, মহল্লায় সব জায়গায় শান্তি কমিটির ধুম পড়ে যায়, কারণ যেহেতু সরকারি। তবে স্থানীয় পর্যায়ে শান্তি কমিটির সব সদস্য যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিল এমন নয়। অনেক জায়গায় শান্তি কমিটির ছেলে ছেলে সন্তানরা কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। তো মুক্তিযুদ্ধের সময় কয়েকটি রাজনৈতিক দল বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেয় এবং অখণ্ড পাকিস্তানের পক্ষে অবস্থান নেয়। তাদের মধ্যে ছিল মুসলিম লীগ, পিডিপি, জামাত ইসলামী, নেজামি ইসলামী পার্টি, কৃষক শ্রমিক পার্টি, চীনপন্থী কমিউনিস্ট পার্টি। এই দলগুলো কিন্তু প্রকাশ্যে স্বাধীনতা বিরোধী ছিল। তো মুক্তিযুদ্ধের সময় এই দলের অনেক নেতাকর্মী মানবতা বিরোধী অনেক তৎপরতায় লিপ্ত ছিল। মুক্তিযোদ্ধাদের তারা ভারতের চর দুষ্কৃতিকালী বলতো এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করাকে তারা যৌক্তিক মনে করত। তারা পাকিস্তান রক্ষার সাথে এটাকে ইসলাম রক্ষার কথা বলতো, মানে পাকিস্তানের সাথে ইসলামকে লাগাই দিছে যে পাকিস্তান রক্ষা করতে হবে, ইসলামকে রক্ষা করতে হবে। তো পাকিস্তান সরকার সেনাবাহিনীর সাহায্য ও প্রশাসন সচল রাখার জন্য তৈরি করেছিল রাজাকার বাহিনী। এই সেই রাজাকার বাহিনী, তাদেরকে পোশাক, অস্ত্র এবং ভাতা দেওয়া হতো। এই রাজাকার বাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসাবে গঠিত হয় আল বদর বাহিনী ও আল শামস বাহিনী। হ্যাঁ, এই আল বদর বাহিনী এবং আল শামস বাহিনী, তাদের হাতে অনেকেই নিহত হন। নিহতদের পরিচয় হয় ভারতীয় চর বা দুষ্কৃতিকারী হিসাবে। তো 1971 সালের 15ই মে ঢাকা ইসলামী ছাত্র সংঘ পূর্ব পাকিস্তান শাখার একটি বৈঠকে দলের কর্মীদের নিয়ে আলাদা একটি রাজাকার বাহিনী গঠনের প্রস্তাব দেওয়া হয়। 16ই মে শেরপুর জেলায় 47 জন ছাত্র সংঘ কর্মীকে সামরিক প্রশিক্ষণ দিয়ে নাম দেওয়া হয় আল বদর বাহিনী। তো আল বদর বাহিনীটা নামকরণ করা হয় হচ্ছে যে আমাদের যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় 17ই রমজান বদর যুদ্ধে যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধের আদর্শিক ভিত্তি হিসাবেই কিন্তু এই দলটার নাম দেওয়া হয় আল বদর বাহিনী। 1971 সালের 14ই নভেম্বর জামাত ইসলামী বদর দিবস পালন করে। তো 16ই ডিসেম্বর সেনাবাহিনীর আত্মসমর্পণে যে আমাদের যে বিজয় আমরা লাভ করি, এই বিজয় দিবসটাকে জামাত ঢাকার পতন হিসাবে দেখে। হ্যাঁ, জামাত এর এই বাংলাদেশ বিরোধিতার ভিত্তিটা আসলে কি? তো এই ভিত্তিটা নিয়ে অধ্যাপক গোলাম আজম, মানে পূর্ব পাকিস্তান জামাতের আমির, তার একটা বক্তব্য আছে। আমরা বক্তব্যটা সরাসরি একদম হুবহু এটাই শুনবো। ওকে, বক্তব্যটা হচ্ছে, আওয়ামী লীগ ও বাম দলগুলোর অতি উৎসাহীরা স্বাধীনতা আন্দোলনের লক্ষ্য হিসাবে ধর্মনিরপেক্ষতাবাদ ও সমাজতন্ত্র নির্ধারণ করায় এ দুটো সুস্পষ্ট ইসলাম বিরোধী মতবাদকে যারা সমর্থন করে পারে না, তারা মুক্তিযুদ্ধে শরিক হননি। ভারত সরকারের নেতৃত্বে পরিচালিত স্বাধীনতা আন্দোলনের পরিণামে দিল্লির আধিপত্যের আশঙ্কায় ইসলামপন্থী ছাড়াও অন্য যারা অখণ্ড পাকিস্তানে বিশ্বাসী ছিল তারাও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি। 1971 সালে ইয়াহিয়া ভুট্টোর ষড়যন্ত্র দরুন যে সংকট সৃষ্টি হয়েছিল, তখন আওয়ামী লীগ যদি শুধু জনগণের গণতান্ত্রিক অধিকারের দোহাই দিয়ে স্বাধীনতা ঘোষণা করত, তাহলে মুক্তিযুদ্ধ ছাড়াই আমরা স্বাধীনতা অর্জন করতে সক্ষম হতাম। সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ ও বাঙালি জাতীয়তাবাদের স্লোগানের কোনো প্রয়োজন ছিল না। এসব স্লোগান না থাকলে ইসলামপন্থীরাও শেষ পর্যন্ত শেখ মুজিবের নেতৃত্বে আস্থা স্থাপন করে স্বাধীনতার ডাকে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিত। তখন প্রাদেশিক সরকার শেখ মুজিবের নির্দেশেই চলছিল। 71 মার্চের প্রথম দিকে ইয়াহিয়ার সামরিক শক্তি এমন ছিল না যে স্বাধীনতার ঘোষণা রোধ করতে পারে। শেখ মুজিব স্বাধীনতা চাননি বলেই ঘোষণা দেননি, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। তো 16 ডিসেম্বরের পর গোলাম আজম সহ অনেকেই নাগরিকত্ব বাতিল হয়। গোলাম আজম এরপরে 1 বছর পাকিস্তানে ছিলেন। উনি কিন্তু যুদ্ধের সময় পূর্ব পাকিস্তানে ছিলেন, উনি ছিলেন পশ্চিম পাকিস্তানে। 1972 সালের নভেম্বরে তিনি হজে যান, সেখান থেকে ভিজিট ভিসা নিয়ে তিনি লন্ডনে চলে যান, সেখানে ছিলেন 5 বছর। তো 1971 সালের ডিসেম্বরে পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করলে জামাত ইসলামীর সদস্যরা আত্মগোপনে চলে যায়। 1972 সালের এপ্রিলে দলটি পুনর্গঠিত হওয়ার চেষ্টা করে। 1973 সালের এপ্রিলে বাংলাদেশ সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে 39 জনের নাগরিকত্ব বাতিল করে। তাদের মধ্যে ছিলেন অধ্যাপক গোলাম আজম। 1973 সালের বাংলাদেশে জামাতের আমির নির্বাচিত হন মাস্টার শফিকুল্লাহ। 1975 সালের মে মাসে জামাতের যে প্রবীণ নেতা ও আমির মৌলানা আব্দুর রহিম, উনি কিন্তু পুনর্গঠিত জামাতের আমিরের দায়িত্ব নেন এবং দল গঠান। 1975 সালের 31 ডিসেম্বর সামরিক সরকার, মানে যখন 1975 সালের যে ঘটনা ঘটে যায়, মানে শেখ মুজিবুর রহমানের যে হত্যাকাণ্ড, তারপরে যে সামরিক সরকার গঠন করে, এই সামরিক সরকার কিন্তু
সংবিধানের 66 অনুচ্ছেদের 2য় ধারার উপধারার সংশোধনী আনে, যার ফলে দালাল আইনে অভিযুক্ত 71-এর পাকিস্তানি সামরিক বাহিনীর সহযোগীদের প্রার্থী হওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না। 1976 সালের 24 আগস্ট আইডিএল মানে হচ্ছে ইসলামিক ডেমোক্রেটিক লীগ নামে একটি ইসলামিক দল, মানে সবগুলো ইসলামিক দল মিলে আইডিএল গঠন করে। 1977 সালের 22 এপ্রিল জিয়াউর রহমান এক প্রজ্ঞাপনের মাধ্যমে সংবিধান সংশোধন করে। সংবিধান যে সংশোধন করে ধর্মনিরপেক্ষতা শব্দটি বাদ দেন এবং সমাজতন্ত্রের একটি নতুন ব্যাখ্যা দেন, যার ফলে ইসলামিক ভিত্তি মানে ধর্মভিত্তিক রাজনীতি করার আর কোনো বাধা থাকে না। এরা সবাই প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পায়। 1978 সালের জুলাই মাসে গোলাম আজম 3 মাসের ভিসা নিয়ে দেশে আসেন। 10 অক্টোবর তার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, এর জন্য তিনি পরামর্শ করলেন হামিদুল হক চৌধুরীর সাথে। গোলাম আজম ভিসার মেয়াদ শেষ হওয়ার 15 দিন আগে আরও 3 মাস ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করেন, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে 1 মাসের মেয়াদ বাড়িয়ে তাকে জানানো হয় যে এরপরে আর ভিসার মেয়াদ বাড়ানো যাবে না। তো কয়েকদিন পর আইডিএল সভাপতি মানে ইসলামিক ডেমোক্রেটিক লীগ সভাপতি মৌলানা আব্দুর রহিম আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে জিয়াউর রহমানের সাথে দেখা করেন এবং গোলাম আজমের ভিসার কথা উনি ওখানে বর্ণনা করেন এবং আলোচনা করেন। তো প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন ওনাকে যাতে ডিস্টার্ব না করে এই কথা উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে দিবেন। কিন্তু ওনার কিন্তু নাগরিকত্ব তখনও ফেরত পায়নি, বাট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আর কোনো ডিস্টার্ব করা হয় না। আইডিএলের মাধ্যমেই জামাত কাজ করে যাচ্ছিল। পরবর্তী সংসদ নির্বাচন হবে 1979 সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে। ততদিনে জিয়াউর রহমান কিন্তু বিএনপি নামের একটি দল গঠন করে ফেলেছেন। তো 1979 সালে সংসদ নির্বাচনে বিএনপি 300 আসনের মধ্যে 207টিতে জয়লাভ করে। আওয়ামী লীগ পায় হচ্ছে 39টি আসন এবং আইডিএল ও মুসলিম লীগ মিলে গণতান্ত্রিক ইসলামী ফ্রন্ট তৈরি করেছিলেন। এই ফ্রন্ট 10টি আসন পায় এবং জাসদ পায় 8টি আসন। তো 1979 সালের 25 মে একটি কনভেনশনের মাধ্যমে ঘোষণা করেন এরপর থেকে জামাত ইসলামী প্রকাশ্যে কাজ শুরু করবে। মানে মুক্তিযুদ্ধের সময়ে পূর্ব পাকিস্তানের ইসলামী ছাত্র সংঘের সভাপতি ছিলেন কিন্তু মতিউর রহমান নিজামী। 77 সালে ইসলামী ছাত্র শিবিরের শুরু হয় এবং সভাপতি হন মীর কাসেম আলী। 1981 সালের 19 মার্চ ঢাকা এক সংবাদ সম্মেলনে জামাত ইসলামের নেতা গোলাম আজম বলেন, 71-এ আমরা ভুল করিনি, 71-এ যা ঠিক মনে করেছি তাই করেছি, এখনও তাই করব। তো 1981 সালের 30 মে চট্টগ্রাম সফরে থাকা অবস্থায় জিয়াউর রহমানের কিন্তু মৃত্যু হয়, মানে হচ্ছে একটা সেনা অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু মৃত্যু হয়। তো ওই বছরই 15 নভেম্বর রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। বিচারপতি সাত্তার প্রায় 66% ভোট পেয়ে নির্বাচিত হন। কিন্তু 1982 সালের 24 মার্চ ভোরবেলায় ঘটে যায় একটি সামরিক অভ্যুত্থান। সেনাবাহিনীর প্রধান হুসাইন মোহাম্মদ এরশাদ নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ও পরে রাষ্ট্রপতি ঘোষণা করেন। শুরু হয় এরশাদের আমল। 1983 সালের 31 জানুয়ারি তৈরি হয় এরশাদ বিরোধী 15 দলীয় জোটের সবথেকে বড় দল আওয়ামী লীগ। আগস্ট মাসে বিএনপিকে কেন্দ্র করে তৈরি হয় 7 দলীয় জোট। তো 1985 সালের 21 মার্চ একটি গণভোটের আয়োজন করে এরশাদ নিজেকে নির্বাচিত রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা করেন। 1985 সালের 16 আগস্ট এরশাদ একটি জাতীয় ফ্রন্ট তৈরি করে। 1983 সালে জাতীয় ফ্রন্ট বিলুপ্তি করে জাতীয় পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে। মিস্টার এরশাদ কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো করেই নতুন দল গঠন করে এবং ওই একই পথ ফলো করে। তো জামাত এটা উপলব্ধি করেছিল যে এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন না করলে তাকে হটানো যাবে না। 15 দলীয় ও 7 দলীয় জোট আলাদা আলাদাভাবে আন্দোলন করছিল। আওয়ামী লীগ বিএনপিকে এক মঞ্চে আসার মতো পরিবেশ ছিল না। দুই জোটের সঙ্গে যোগাযোগ ও কথাবার্তা বলার জন্য জামাত 4 সদস্যের একটি লিয়াজো কমিটি গঠন করে। এরশাদ একটি সাধারণ নির্বাচন করিয়ে নিজের অবস্থান পাকাপোক্ত করতে চেয়েছিলেন। এই সময় বিএনপি ও জামাতের কিছুটা ঘনিষ্ঠতা তৈরি হয়। আওয়ামী লীগকে মূল প্রতিপক্ষ বিবেচনা করে বিএনপি ও জামাতের একটি সমঝোতার প্রক্রিয়া শুরু হয়। জামাত বিএনপির কাছে 100টি আসন চায়, প্রথমে 20টি এবং পরে দর কষাকষির পরে 50টি আসন নিয়ে রফাদফা করে, কিন্তু সেটাও পরবর্তীতে আর হয় না। এরশাদ 1986 সালের 19 মার্চের মধ্যে সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দলগুলোকে আলটিমেটাম দেয়, অনেকটা ধমকের সুরে। তো জামাত
সিদ্ধান্ত নেয় দুই জোটের মানে বিএনপি আওয়ামী লীগের যে কোনো একটি যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে তারাও নির্বাচনে যাবে। এরশাদের উপরে চাপ সৃষ্টির জন্য আওয়ামী লীগ ও বিএনপি উভয়ই নানান দাবি করে যাচ্ছিল। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চট্টগ্রামের লালদিঘি ময়দানের একটি জনসভায় বলেছিলেন, এরশাদের অধীনে নির্বাচন করার কোনো মানেই হয় না, কেউ গেলে তাকে জাতীয় বেঈমান হিসাবে গণ্য করা হবে। কিন্তু হঠাৎ করে আওয়ামী লীগ নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু খালেদা জিয়ার দল যে বিএনপি নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অটল থাকে, উনি নির্বাচনে অংশগ্রহণ করেনি। তো নির্বাচনের ফলাফলে জাতীয় পার্টি 153টা ভোট, আওয়ামী লীগ 75টা এবং জামাত ইসলামী পেল 10টা আসন। তো সংসদ নির্বাচনের পর সামরিক শাসন উঠে যায়, তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেন জাতীয় পার্টিতে এবং তিনি সামরিক বাহিনী থেকে। তখন এরশাদ বিরোধী ছাত্র আন্দোলনও কিন্তু বেশ তুঙ্গে, মানে ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এরশাদ বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু শুরু হয়। তো বিরোধী দলের সবাই পদত্যাগ করবেন এরকম একটি চাপও সৃষ্টি হয় সংসদে। এর মধ্যে একটা অসম্ভব কাজ সম্ভব হয়, খালেদা জিয়া ও শেখ হাসিনার মধ্যে সরাসরি বৈঠক হয়। শেখ হাসিনার স্বামী এম.এ. ওয়াজেদ মিয়ার মহাখালী আণবিক শক্তি কমিশনের আবাসিক ফ্ল্যাটে তারা এই যুগোৎপদ আন্দোলনের ব্যাপারে একমত হয় এবং একটি যৌথ ইশতেহার তৈরি করেন। বিএনপি আওয়ামী লীগ 19-20 অক্টোবর লাগাতার হরতাল দেন, জামাতও অভিন্ন কর্মসূচি দেয়। এরশাদ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন এবং পাল্টা আক্রমণ শুরু করেন, বিরোধী দলের নেতাদের আটক করতে শুরু করেন। সারা দেশে অনেক নেতাকর্মীরা আটক হয়। আন্দোলন জোরদার চলতে থাকে এবং আন্দোলনের মুখে 1990 সালের 4 অক্টোবর এরশাদ পদত্যাগ করেন। তারপর 1991 সালের 17 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় পঞ্চম জাতীয় নির্বাচন। জামাত 222টি আসনের প্রার্থী দিয়েছিল, কিন্তু 18টি আসনে তারা জয়লাভ করে। বিএনপি 140টি আসনে জয়ী হয়েও একক সংখ্যাগরিষ্ঠতা কিন্তু পায়নি। আওয়ামী লীগ পায় 88টি আসন এবং জাতীয় পার্টি পায় 35টা, মানে এত জাতীয় পার্টির ধসের মধ্যেও কিন্তু তারা 35টি আসন পায়। কিন্তু সরকার গঠন করার জন্য লাগবে 151টি আসন। 1991 সালের 8 মার্চ রাত 10টায় গোলাম আজম নির্বাচিত 18 জন সংসদ সদস্য নিয়ে খালেদা জিয়ার সাথে একটা বৈঠক করে এবং বিএনপি সরকারকে সমর্থন দেয় সরকার গঠনের জন্য। কিন্তু জামাত ইসলামের যে 18 জন সংসদ সদস্য এরা কিন্তু কেউই মন্ত্রিত্ব দায়িত্ব নেন নাই, মানে তারা শুধুমাত্র সমর্থন করে পুরা সরকার গঠন করে বিএনপি। 1991 সালের 6 আগস্ট একাদশ ও দ্বাদশ সংসদীয় বিল পাস হয় এবং 18 বছর পর দেশে সংসদীয় গণতন্ত্রের ধারায় ফিরে আসে। এবার সামনে আসে গোলাম আজমের নাগরিকত্বের ব্যাপারটা। গোলাম আজমকে নিয়ে সরব হয় ঘাতক দালাল নির্মূল কমিটি, তাদের উদ্যোগে গঠন করা হয় গণ আদালত। এই গণ আদালতে তারা 26 মার্চ একটা এজলাস শুরু করে, সভাপতি ছিলেন জাহানারা ইমাম। তো এই গণ আদালতের রায় হয় ফাঁসি। সরকারকে চাপ দেয় তারা যেন গণ আন্দোলনের যে রায় এটা কার্যকর করতে। এবার গোলাম আজম সক্রিয় হন এবং তার নাগরিকত্ব কেন বাতিল করা হলো এই মর্মে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট আবেদন করেন। শেষমেশ আদালতের সহযোগিতায় তিনি কিন্তু নাগরিকত্ব ফিরে পান। 1993 সালের সেপ্টেম্বরে ইসলামী ছাত্র শিবির আবার সংবাদ শিরোনাম হয়। কেন হয়? 19 সেপ্টেম্বরে শিবিরের 20 জন কর্মী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবাসগুলোতে অতর্কিত হামলা চালায়। এই হামলায় একজন নিহত ও আহত হয় 70 জন। বিশ্ববিদ্যালয়গুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়। পরের দিন মানে 20 সেপ্টেম্বর ছাত্র শিবির ও প্রতিপক্ষের সংঘর্ষে খুলনায় 2 জন ছাত্র নিহত হয়। তো বিরোধী দলের নেতা সংসদে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের কিন্তু দাবি জানান। তখন বিরোধী দল কিন্তু তখন আওয়ামী লীগ। তো 1993 থেকেই বিএনপি জামাতের মধ্যে সম্পর্ক একটু একটু করে খারাপ হতে শুরু করে। 1994 সালে আওয়ামী লীগ ও জামাত ও জাতীয় পার্টি যৌথ সংবাদ সম্মেলন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন করার দাবি জানায়। খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার বিরুদ্ধে হার্ডলাইনে যান, কিন্তু 28 অক্টোবর আওয়ামী লীগ জামাত ও জাতীয় পার্টির 147 জন সংসদ সদস্য সংসদ থেকে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে পদত্যাগ করেন। 1996 সালের 15 ফেব্রুয়ারি সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করে। এই নির্বাচন জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সবাই বর্জন করে। বিএনপি একতরফা একটা নির্বাচন করিয়ে নেয়, কিন্তু এই নির্বাচনে কিন্তু বেশি দিন থাকতে পারেনি। মাত্র 2.5 মাস পরেই
সংসদে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করে তারা নতুন ক্ষমতা ছেড়ে দেয়। তো 1996 সালের 12 জুন জাতীয় সংসদ নির্বাচন হলো। 146 আসনে জয়ী হলো আওয়ামী লীগ। জামাত পায় মাত্র 3টি আসন, বিএনপি পায় 16টি আসন। তো সরকার গঠন করে আওয়ামী লীগ। সরকার গঠন করে আওয়ামী লীগ খুব দ্রুত কয়েকটি পদক্ষেপ নেয়, যেমন 15ই আগস্ট গভর্নমেন্ট হলিডে পালন করতে হবে। এবার শুরু হলো 2001 সালে নির্বাচন। তো 2001 সালে কিন্তু আবার বিএনপি জামাত জোট নির্বাচন করে এবং অনেক ব্যাপক পরিমাণ ভোটে তারা জয়ী হয়, প্রায় 2/3 ভোট বেশি পায়। জামাত 17টি আসন পায়। এবার কিন্তু তারা শুধু সমর্থন দেয়নি, সরকার গঠনেও তারা অংশগ্রহণ করে। যেমন হচ্ছে দলের সভাপতি মতিউর রহমান নিজামী কৃষিমন্ত্রীর দায়িত্ব পান। এবার 1/11 সময়কাল, এই সময়টা ছিল বিএনপির জন্য দুঃসময়, কিন্তু জামাত একমাত্র দল যারা খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আনুগত্য বজায় রেখেছিল। তো 1/11 পরে নির্বাচন হলো 2008 সালের 19 ডিসেম্বর। জামাত মাত্র 2টি আসনে জয় পায়, বিএনপি মাত্র 30টি। তো নির্বাচন জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে মতিউর রহমান নিজামী এবং দেলোয়ার হোসেন সাঈদী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে গ্রেপ্তার করা হয়। জামাত মনে করে বাংলাদেশে ইসলামী শক্তির উত্থান প্রতিরোধ করার প্রয়োজনেই তথাকথিত যুদ্ধাপরাধের বিচারের প্রহসন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে গোলাম আজমের ভাষ্য হলো, তার প্রশ্ন 38 বছর পর্যন্ত কেন বিচার হয়নি। তার বক্তব্য আমি হুবহু বলতেছি। 1972 সালে শেখ মুজিব সরকার পাকিস্তান সেনাবাহিনীর 195 জন কর্মকর্তাকে যুদ্ধ অপরাধীর তালিকাভুক্ত করেছে। সে তালিকায় কোনো বেসামরিক লোকের নাম ছিল না। ট্রাইব্যুনাল করে তাদের বিচার করার জন্য আইন করা হয়েছিল। 1974 সালে 9 এপ্রিল বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী ওই 195 জন যুদ্ধাপরাধীকে ক্ষমা করে দেওয়া হয়। যারা ওই বাহিনীকে সমর্থন করেছিল তাদেরকে কোলাবরেটর সাব্যস্ত করে একটি আইন পাস করা হয়। আওয়ামী লীগ এখন কোলাবরেটরদেরকে যুদ্ধ অপরাধী আখ্যা দিচ্ছে। সেক্টর কমান্ডারগণ তখন সরকারি উচ্চ পদে ছিলেন। তারা এখন যাদেরকে যুদ্ধ অপরাধী বলছেন, তখন তাদের নাম তালিকাভুক্ত করার জন্য মুজিব সরকার কেন পরামর্শ দিলেন না? কোলাবরেটরদেরকে যুদ্ধ অপরাধী আইনে বিচার করার আইনগত বৈধতা আছে কিনা আদালতে ফয়সালা হবে। শেখ মুজিব যদি ভুল করে থাকেন, তাহলে তার সুযোগ্য কন্যা যখন 5 বছর ক্ষমতায় ছিলেন তখন কেন বিচার করলেন না? 1973 সালের 30 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান কোলাবরেটরদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এটা একটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত। কোলাবরেটরদেরকে আবার বিচার করার বৈধ কিনা আদালত বিবেচনা করবে। 1994 থেকে 96 পর্যন্ত বিএনপি সরকারের বিরুদ্ধে কেয়ারটেকার সরকার পদ্ধতি সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবিতে আন্দোলনে জামাত নেতাদের সঙ্গে শেখ হাসিনা স্বয়ং বৈঠক করেছিলেন এবং আন্দোলনে কর্মসূচি প্রণয়নে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে অগণিত বৈঠক হয়েছে। তখন তারা যুদ্ধ অপরাধী বলে দাবি করেননি। এখন কোন গরজে তাদেরকে যুদ্ধ অপরাধী আখ্যা দেওয়া হচ্ছে তা স্বাধীন আদালত অবশ্যই বিবেচনা করবে। সম্প্রতি দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউসার ঢাকা সফরে এসে মন্তব্য করেছেন, যদি যুদ্ধাপরাধীদের বিচারের পেছনে রাজনৈতিক প্রতিপক্ষের প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্য থাকে তাহলে তা গ্রহণীয় হবে না। তিনিও উপলব্ধি করেছেন যে উদ্দেশ্য ন্যায় বিচার নয়। ট্রাইব্যুনালে তো ন্যায় বিচার হতেই পারে না, কারণ যারা বাদী তারাই ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ করবেন। ট্রাইব্যুনাল তাদের নির্দেশ মতো রায় দিবে। আসল আসামিদেরকে ছেড়ে দিয়ে এবং তাদের সমর্থকদের একবার ক্ষমা করে আবার আসামি সাব্যস্ত করা কেমন করে বিবেকসম্পন্ন হতে পারে তা বিবেচনার বিষয়। তো 2010 সালের 25 মার্চ যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেল তৈরি করে। অভিযুক্ত নিজামী, মুজাহিদ এবং কামরুজ্জামান ও কাদের মোল্লাকে 2 আগস্ট 2010 সালের ট্রাইব্যুনালে হাজির করা হয়। দেলোয়ার হোসেন সাঈদীকে হাজির করা হয় 10 আগস্ট। 2012 সালের 11 জানুয়ারি গোলাম আজমকে ট্রাইব্যুনালে হাজির করানো হয়। তারপর তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। গোলাম আজম ট্রাইব্যুনালে যাওয়ার আগে জাতির উদ্দেশ্যে একটি বক্তব্য দেন। আমি বক্তব্যটা আলাদা একটা ভিডিও করব, কারণ এটা অনেক বড় একটা বক্তব্য, এই ভিডিওতে দিলে অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, তো আমি একটা আলাদা ভিডিও দিব শুধুমাত্র এই দেশবাসীর উদ্দেশ্যে গোলাম আজমের যে বক্তব্য সেটা। তো ট্রাইব্যুনালে জামাতের সাবেক নেতা
আবুল কালাম আজাদকে তার অনুপস্থিতিতে যুদ্ধাপরাধের অভিযোগে ফাঁসির আদেশ দিয়েছিল। এটাই ট্রাইব্যুনালের প্রথম রায়। 2013 সালের 5 ফেব্রুয়ারি কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তার মৃত্যুদণ্ডের দাবিতে ঢাকায় শাহবাগ মোড়ে গণজাগরণ, বিক্ষোভ ও আন্দোলন শুরু হয়। এটাকেই পরবর্তীতে গণজাগরণ মঞ্চ নামে ব্যাপকভাবে প্রচার করা হয়। খালেদা জিয়া শাহবাগ আন্দোলনের প্রসঙ্গে বলেন, এসব মঞ্চ ফঞ্চ বন্ধ করুন, তা না হলে জনগণ ঢাকার দিকে রওনা দিবে। সরকার ট্রাইব্যুনালের আইন সংশোধন করে। সরকার ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে এবং 60 দিনের মধ্যে আপিল নিষ্পত্তি হবে। সংগঠন হিসাবে জামাত ইসলামেরও বিচার করা যাবে। তো 2013 সালের 17 সেপ্টেম্বর কাদের মোল্লার রায় পরিবর্তন করে মৃত্যুদণ্ড করা হয়। 28 ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল সাঈদীর ফাঁসির আদেশ দেন। এই রায়ের বিরুদ্ধে দেশব্যাপী প্রচণ্ড বিক্ষোভ হয়। নিহত হয় 37 জন, শুধুমাত্র প্রথম দিনেই 37 জন, এবং পরবর্তী আরও 2 দিনে প্রায় 25 জন মারা যায়। 2014 সালের 21 অক্টোবর মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 2016 সালের 3 সেপ্টেম্বর মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের দায় জামাত নেতা আবুল কাদের মোল্লা এবং দেলাওয়ার হোসেন সাঈদীর বিচার সঠিক হয়নি বলে দাবি করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। তো যদি একটা আমি কনক্লুশন করি, সর্বপ্রথম ফাঁসির রায় দেওয়া হয় কাদের মোল্লা 2013 সালের 12 ডিসেম্বর। 11 এপ্রিল 2015-তে কামরুজ্জামান, 21 নভেম্বর সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে, 10 মে 2016 মতিউর রহমান নিজামী, 3 সেপ্টেম্বরে মীর কাসেম আলী। 23 অক্টোবর 2014 সালে প্রিজন সেলে মারা যান গোলাম আজম। 14 আগস্ট 2023 প্রিজন সেলে মারা যান আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। এরপর চলে টিকে থাকার লড়াই। প্রকাশ্য রাজনীতিতে খুব একটা দেখা যায় না। যত মিটিং থাকে সবগুলা থাকে হচ্ছে জনসভা মিটিং, সবগুলা গোপনে চলে। ব্যাপক ধরপাকড় শুরু হয়। 2014 সালের 1 আগস্টে জামাত ইসলামকে এবং জামাত ইসলামের যে স্টুডেন্ট উইং ছাত্র শিবির, দুইটা দলকেই বাংলাদেশ সরকার নিষিদ্ধ করার ঘোষণা দেয়। কিন্তু 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন চলমান ছাত্র আন্দোলনের ফলে, এবং তিনি আকাশপথে ভারতে চলে যান। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দুপুরে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেন। সন্ধ্যার পর জামাত ইসলামীর আমির সহ রাষ্ট্রপতির সাথে দেখা করতে যান। 5 আগস্ট রাতে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সহ দলটির নেতা কর্মীরা দীর্ঘ 13 বছর পর ঢাকার মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে ঢোকেন। তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যালয়ও খোলা হয়। ওকে, তো আমরা শেষ করছি জামাত ইসলামী যে সিরিজটা আমি করতেছিলাম, সেই সিরিজটার একদম শেষ পর্বে। তো আমরা দেখলাম যে 1940 সালে গঠিত হওয়া জামাত ইসলামী হিন্দ নামের দলটি অনেক ইতিহাস পার করে এখন 2024 সাল এবং দলটির সর্বশেষ অবস্থা। তো আগের 2টা পর্ব লিঙ্ক আমি দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।